জাতিসংঘের মানবাধিকার দপ্তর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ শান্তিরক্ষা মিশনে প্রভাব ফেলবে। এবং সর্বশেষ জানাবো বেহাল অর্থনীতি আর বিএনপির উত্থানে দর্শকের ভয়াবহতম চাপে আওয়ামী লীগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতিসংঘের মানবাধিকার দপ্তর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে শান্তিরক্ষা মিশনে প্রভাব ফেলবে। বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সংস্থাটির সাবেক ও বর্তমান সদস্যদের জাতিসংঘের শান্তিরক্ষা কর্মসূচিতে অংশ নেয়ার ক্ষেত্রে প্রভাব ফেলবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় নেত্র নিউজকে এ কথা বলেছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের উপমুখপাত্র রাভিনা শ্যামদাসানি বলেছেন, জাতিসংঘের শান্তিরক্ষা কর্মসূচিতে অংশগ্রহণকারী দেশগুলোর নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিষয়ে মানবাধিকার সংক্রান্ত উদ্বেগসমূহ যেন তাদের মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রতিফলিত হয় তা পর্যাপ্তভাবে নিশ্চিতে এই প্রক্রিয়া নিয়মিতভাবে হালনাগাদ করার কথা জাতিসংঘের। র্যাবের মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত অভিযোগ সম্পর্কে যেহেতু জাতিসংঘের বিভিন্ন মানবাধিকার সংক্রান্ত কাঠামো থেকে উদ্বেগ উঠেছে, তাই এসব উদ্বেগ প্রাসঙ্গিকভাবে বিবেচ্য একটি বিষয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর থেকে নির্দিষ্টভাবে 2019 সালে প্রণীত জাতিসংঘের নির্যাতন বিরোধী কমিটির একটি প্রতিবেদনের কথা উল্লেখ করা হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে কাজ করেছেন এমন সৈন্য বা পুলিশ সদস্যদের প্রতিনিয়তই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে মোতায়েন করা হয়েছে বলে যেসব তথ্য বা প্রতিবেদন রয়েছে তা নিয়ে উদ্বিগ্ন। শ্যামদাসানি আরও উল্লেখ করেন, বলপূর্বক বা অনৈচ্ছিক অন্তর্ধান বিষয়ক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ 2021 সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সরকারের কাছে চিঠি লিখে নিজেদের উদ্বেগের বিষয়টি প্রকাশ করেছে। এতে লেখা হয়, মানবাধিকার লঙ্ঘন সংগঠনে র্যাব সদস্যদের জড়িত থাকার অভিযোগ সম্পর্কে কোনো তদন্ত কিংবা পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই ছাড়াই র্যাবের সদস্যরা জাতিসংঘের শান্তিরক্ষা কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারছে বলে ওয়ার্কিং গ্রুপ উদ্বিগ্ন। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের কাছে জানতে চেয়েছিল, গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার দায়ে র্যাব ও সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের আরোপিত নিষেধাজ্ঞার কারণে কি কি প্রভাব পড়তে পারে। তারই জবাবে রাভিনা শ্যামদাসানি তার বক্তব্য দেন। তার প্রতিক্রিয়া থেকে ইঙ্গিত মিলছে যে মার্কিন নিষেধাজ্ঞা শান্তিরক্ষী কর্মসূচিতে সরাসরি প্রভাব না ফেললেও জাতিসংঘের এ সংক্রান্ত নিজস্ব প্রতিবেদন নেতিবাচক প্রভাব ফেলবে। শ্যামদাসানি আরও বলেন, জাতিসংঘে কাজ করার ক্ষেত্রে কোনো ব্যক্তিকে তার দেশের সরকার মনোনয়ন দিলে তাকে যাচাই বাছাইয়ের মূল দায়িত্ব সংশ্লিষ্ট দেশের সরকারের। তবে তিনি যোগ করেন, সরাসরি অংশ নেয়া বা নির্বৃত্ত করতে ব্যর্থ হওয়ার মাধ্যমে কোনো ব্যক্তি আন্তর্জাতিক মানবাধিকার বা মানবতা সংক্রান্ত আইন লঙ্ঘনে জড়িত রয়েছেন বলে বিশ্বাস করার মতো যৌক্তিক কারণ প্রতিষ্ঠা করে এই ধরনের তথ্য বা অভিযোগ কেস বাই কেস ভিত্তিতে বিবেচনায় নিতে জাতিসংঘ বিভিন্ন প্রক্রিয়া ঠিক করেছে। এর ফলে ওই ব্যক্তি যোগ্যতা, কার্যকারিতা ও ন্যায়নিষ্ঠতার সর্বোচ্চ মানদণ্ড পূরণ করবে না। তার অর্থ হলো ওই ব্যক্তিকে শান্তিরক্ষার সেবায় নির্বাচন বা মোতায়েন করা সঠিক হবে না। তিনি যোগ করেন, জাতিসংঘের মানবাধিকার দপ্তরের ভূমিকা হলো আমরা জাতিসংঘ সচিবালয়ে অনুরোধ অনুযায়ী নির্বাচন, নিয়োগ, মনোনয়ন, মোতায়েন বা চুক্তি সম্পাদন প্রক্রিয়ায় বিভিন্ন প্রণালীতে তথ্য দিয়ে থাকি। ব্যক্তি বিশেষ বা সম্ভাব্য সদস্য দলের মানবাধিকার সংক্রান্ত কর্মকাণ্ড বিষয়ক তথ্য এসব ধাপে আমলে নেওয়া হবে বলে প্রত্যাশা করা হয়। তার প্রতিক্রিয়ায় শ্যামদাসানি জাতিসংঘের নির্যাতন বিরোধী কমিটি ও গুম বিষয়ক ওয়ার্কিং কমিটির প্রতিবেদন সমূহকে বিশদভাবে উদ্ধৃত করেন, যেখানে র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিস্তর অভিযোগ বর্ণনা করা হয়েছে। এদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তকে সমালোচনা করা হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত যথাযথ তথ্যের বদলে নেতৃত্বের দায় সংক্রান্ত অযাচাইকৃত বা অপ্রমাণ সিদ্ধ অভিযোগের ভিত্তিতে নেওয়া হয়েছে বলে প্রতীয়মান হয়। তবে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের বক্তব্য থেকে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র সরকারের প্রাপ্ত তথ্যের সঙ্গে জাতিসংঘের শীর্ষ মানবাধিকার সংস্থাগুলোর অনুসিদ্ধান্তের মিল রয়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের এসব বক্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে নেত্র নিউজ যোগাযোগ করেছে। বেহাল অর্থনীতি আর বিএনপির উত্থানে দর্শকের ভয়াবহতম চাপে আওয়ামী লীগ।
বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় বিভাগীয় শহর বরিশালে বিরোধী দল বিএনপির সমাবেশের একদিন আগেই সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে শহরটি অন্য সব জেলা ও উপজেলাগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাজধানী ঢাকা সহ সারা দেশের সাথে বাস যোগাযোগ বন্ধ হয়ে গেছে শুক্রবার রাত থেকেই। এমনকি বরিশাল থেকে পার্শ্ববর্তী অন্য জেলা ও উপজেলায় কোনো ধরনের গণপরিবহন চলাচল করছে না। যদিও বিএনপির মিডিয়া সেলের দায়িত্বের থাকা নেতা জহির উদ্দিন স্বপন বলেছেন যে পটুয়াখালী, ভোলা সহ বেশ কিছু জায়গায় বিএনপি কার্যালয়ে হামলা হলেও বরিশালের সমাবেশ আয়োজনের ক্ষেত্রে প্রশাসনের দিক থেকে অসহযোগিতা তারা পাননি। বরিশাল ইতিমধ্যে বিএনপি সমর্থকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। বাধা দেয়া হতে পারে এমন কিছু জায়গায় তালিকা আমরা প্রশাসনকে দিয়েছি। আশা করি তারা সহযোগিতা অব্যাহত রাখবেন। আসলে রাজনীতি নিয়ে এখন অনেকেই বেশ চাঙা বোধ করতে শুরু করেছেন। বিশেষ করে কয়েকটি বিভাগে বিএনপির ধারাবাহিক সফল জনসভায় সরকার বিরোধীদের অনেকেই বেশ উৎসাহিত। তারা দেখছেন নানা বাধা বিপত্তির পরও এসব জনসভায় দলের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নিচ্ছেন। অর্থনৈতিক ও রাজনৈতিক চাপে আওয়ামী লীগ অনেকেই প্রশ্ন করেছেন, বিএনপি কি এমন কৌশল বা সাংগঠনিক উদ্যোগ নিল যাতে কর্মী সমর্থকেরা এতটা উদ্বুদ্ধ হলো? কিন্তু এর পাল্টা প্রশ্ন হলো, আসলে কি এখানে কোনো কৌশল কাজ করেছে, নাকি সরকারি দল ও পুলিশের হামলা, মারধর ও গুলি বন্ধ হওয়াতেই সমর্থকেরা সমাবেশে হাজির হতে শুরু করেছেন? ভোলা, নারায়ণগঞ্জ বা মুন্সিগঞ্জে যা ঘটেছে তা অব্যাহত থাকলে এসব জনসভা কতটা সফল হতো? এখানে বলে রাখা ভালো, বিএনপির জনসভার আগে বাস, লঞ্চ ও নৌঘাটে ধর্মঘট বা পরিবহন বন্ধ রেখে যে বাধা দেয়া হচ্ছে সেগুলোকে বাধা হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। বাংলাদেশের রাজনীতিতে এগুলো নতুন কিছু নয়। এসব বাধা দূর করে বাংলাদেশ বিরোধী দলগুলো তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করছে। বিএনপির জনসভাগুলো সফল হওয়ার পেছনে বিশেষ কোনো সাংগঠনিক উদ্যোগ বা কৌশল আছে বলে মনে হয় না। বিএনপির একটি বড় দল, এর কর্মী সমর্থকেরা সুযোগ পেলে দলের কর্মসূচিতে অংশ নেবেন, এটাই স্বাভাবিক। বাংলাদেশের রাজনীতির নিয়ম অনুযায়ী বিরোধী রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপির নেতাকর্মীরা সরকারের দমন-পীড়ন ও প্রতিহিংসার মুখে পড়েছেন। দুটি প্রশ্নবিদ্ধ নির্বাচন করে আওয়ামী লীগ ভালোভাবে ক্ষমতা ধরে রেখেছে। বিরোধী পীড়নের কাজটি ভালোভাবে করতে না পারলে এটা সম্ভব হতো না। 16 বছর ক্ষমতায় বাইরে থাকা বিএনপির জন্য পীড়ন পর্বটি বেশ দীর্ঘই হয়ে যাচ্ছে। এখন একটু সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। 3 মাস আগেও আওয়ামী লীগ যতটা কঠোর ছিল, সেই একই অবস্থানে থাকলে বিএনপি কি এভাবে সফল কর্মসূচি পালন করতে পারত? এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ কেন বিএনপিকে কর্মসূচি পালন করতে দিচ্ছে? সরকারি দল কি ভালো হয়ে গেল নাকি চাপে পড়ল? পরিস্থিতি বিবেচনায় নিলে মনে হয় আওয়ামী লীগ চাপে পড়েছে। এই চাপ দুদিকেরই, একটা ভেতরের আরেকটা বাইরের। ভেতরের চাপটি মূলত অর্থনৈতিক। আমদানি রপ্তানি, শিল্প উৎপাদন, দ্রব্যমূল্য, খাদ্য পরিস্থিতি, রিজার্ভের অবস্থা এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে যা শোনা যাচ্ছে তা বেশ উদ্বেগজনক। প্রধানমন্ত্রী অবশ্য নিজেই দুর্ভিক্ষের আশঙ্কার কথা প্রকাশ করে জনগণকে সতর্ক করে দিয়েছেন। দেশের অর্থনীতি দুর্দশার মধ্যে না পড়লে বিরোধী দলের প্রতি আওয়ামী লীগ এখন যতটা নমনীয়তা দেখাচ্ছে তা দেখাতো বলে মনে হয় না। অর্থনৈতিক সংকটের বাইরে যে রাজনৈতিক কারণে আওয়ামী লীগ চাপে পড়েছে তা বাংলাদেশের মানুষের অতিমাত্রায় রাজনৈতিক সক্রিয়তা। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে বিশ্বের 33টি উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশের জনগণ সবচেয়ে বেশি রাজনীতি সক্রিয় হিসেবে বিবেচিত হয়েছিল। জরিপের তথ্য অনুযায়ী বাংলাদেশের 65% মানুষ উচ্চ মাত্রায় এবং 29% মানুষ মধ্যম মাত্রায় রাজনীতিতে সক্রিয়। এর মানে বাংলাদেশের 90% বেশি মানুষ কোনো না কোনো মাত্রায় রাজনীতিতে সক্রিয়। জরিপটি প্রকাশিত হয়েছিল 2013 সালে। আর 2016 সালে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এক মন্তব্যে বলেছিলেন, বাংলাদেশের মতো এমন রাজনীতিতে আচ্ছন্ন দেশ আমি আর দেখিনি। রাজনীতি সক্রিয় জনগণের রাজনীতিতে আচ্ছন্ন দেশে 2014 ও 2018 সালে 2টি নির্বাচন হয়েছে। যে কায়দা ও কৌশল এই 2টি নির্বাচনে হয়েছে তা জনগণের সামনে বিস্ময় হিসেবে হাজির হয়েছে। হতবাক হয়ে তারা দেখেছেন যে ভোটের রাজনীতি তাদের রাজনীতি সক্রিয় করেছে, সেই ভোটে তাদের আর কোনো অধিকার নেই। ভোট আর উৎসব নয়, ভোট মানে নতুন কোনো কৌশল। একই সঙ্গে ভোট বঞ্চিত জনগণ এখন টের পেতে শুরু করেছে
গণতন্ত্রের বিকল্প হিসেবে উন্নয়নের যে স্লোগান আওয়ামী লীগ সামনে নিয়ে এসেছিল, সেখানে বড় ফাঁকি রয়ে গেছে। দেশের বর্তমান অর্থনৈতিক দুর্দশার জন্য যে শুধু রাশিয়া ইউক্রেন যুদ্ধ নয়, দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচার বড় ভূমিকা রেখেছে, সেটাও জনগণের সামনে পরিষ্কার হতে শুরু করেছে। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। ভারতের কূটনৈতিক সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।